খালি হাতে নয় বরঞ্চ কুসুমের চেহারা থেতলে যাওয়া লাশ নিয়ে এবার গাঙ্গুলি হাউসে অসহায় হয়ে ফিরল আয়ুষ্মান গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ ওটা কি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তুই তো দিব্যি আছিস, তাহলে এই কনস্টেবলেরা এরকম একটা লাশ কেন নিয়ে আসছে এখানে? ও ভাই আপনারা শুনুন না, আপনারা এখানে কেন এই লাশটা রাখছেন বলুন তো? এটা তো আমাদের না, আমাদের ছেলে তো দিব্যি সুস্থ সবভাবে আমাদের কাছে ফিরে এসেছে। ও ভাই আপনারা কথা শুনছেন না কেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথা বলতে না বলতেই যখন কিনা কনস্টেবল বলতে থাকে যে আপনি বরঞ্চ পরবর্তী সময় থানায় এসে একবার স্যারের সঙ্গে দেখা করে যাবেন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ এই সমস্ত কিছু কি, আয়ুষ চুপ করে থাকবে না বলো। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন কিনা ছুটে এসে বলতে থাকে যে আয়ুষ বাবা, আমার মেয়ে কুসুম কোথায়? আমি তো কুসুমকে কোথাও দেখতে পাচ্ছি, ও তো তোমাদের সঙ্গে গিয়েছিল, তাহলে খালি হাতে তুমি ফিরলে যে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে তাহলে আমি জানি ও নিশ্চয়ই বাড়িতে সোজা চলে গিয়েছে, ওই মেয়েটা না আমাকে এক বিন্দু না দেখে না ওর তোষ হয় না, হয়তো তাড়াহুড়ো করে ওখানেই চলে গিয়েছে, আমিও এখানে বসে আছি। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে দাঁড়াও শঙ্কর কাকা, তোমার সেখানে কুসুমকে খোঁজ করার তো কোনো প্রয়োজন নেই, রীতিমতো কুসুমটা আমাদের সকলের মাঝেই আছে এবং ও আমাদের সামনে আছে, কিন্তু নিথর দেহ হয়ে পড়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে তার মানে আয়ুষ বাবা কী বলার চেষ্টা করছো তুমি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ চুপ করে রয়েছে কেন, তুমি বলো কী হয়েছে? ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা আমি পারলাম না, আমি শেষ অবধি কুসুম মৃত্যুর মুখেও আমাকে বাঁচিয়ে দিয়ে আমাকে চিরকালের জন্য ঋণী করে চলে গেলো, অথচ আমি বেঁচে গেলে আমি কুসুমকে শেষ অবধি চেষ্টা করে ওকে বাঁচাতে পারিনি, ও শেষ অবধি রীতিমতো নিজে হাল ছেড়ে দিয়ে নিজে থেকে পাহাড় থেকে পড়ে যায় এবং আমি শত চেষ্টা করে ওকে আর বাঁচাতে পারিনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর ঠাটিয়ে এক চর মারে আয়ুষকে এবং বলতে থাকে যে আয়ুষ বাবা, আমি কিন্তু ছোটোবেলা থেকে তোমাদেরকে কোলেপিঠে করে মানুষ করছি, কিন্তু তাই বলে তুমি আমার মেয়েকে নিয়ে এরকম কুমন্তব্য করবে সেটা কিন্তু আমি কোনো মতেই মেনে নেবো না। আমার মেয়ে সুস্থ সবল গিয়েছিল, কী করে ও মরে যেতে পারে বলো তো? এবং এই চেহারা ঢেকে রাখা এই লাশটা এটা কোনো মতেই কুসুমের হতে পারে না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা সেই লাশের চেহারাটা থেতলে যাওয়া দেখে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আয়ুষ তুই কী করে বলছিস সেটা কুসুমের চেহারা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কাকিমণি তোমরা বিশ্বাস করো বা না করো, এটা কুসুমেরই লাশ এবং আমরা যখন কিনা সেই জঙ্গলে ছুটে গিয়েছিলাম কুসুম পাহাড় থেকে পড়ে যাওয়ার পর, সেখান থেকে পুলিশরা রীতিমতো এই লাশটাকে উদ্ধার করেছে এবং পুলিশ আমাদেরকে কনফার্ম করেছে যে চেহারা থেতলে যাওয়া লাশটাই কুসুমের, এবং শেষ অবধি কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার জন্য এবং ওর আত্মার শান্তির জন্য আমি ওর শেষকৃত্য সম্পন্ন করার জন্য এই লাশটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এবং শঙ্কর কাকা আমি মানছি যে তুমি এটা কোনো মতেই মানতে পারছো না, কিন্তু এই হৃদয় বিতরক ঘটনাটা শুধুমাত্র ঘটেছে মেঘা এবং ওই দেবলীনার কারণে। মা তুমি জানলে হয়তো বা অবাক হবে যে ওরা দুজন বোন এবং মেঘা রীতিমতো এই বাড়িতে ঢুকেছিল শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি আবারও মানুষ চিনতে ভুল করলাম এবং আমার খামখেয়ালির কারণে রীতিমতো এই মেয়েটা প্রাণ হারালো এবং এই মেয়েটা এতটাই প্রাণবন্ত ছিল যে ওকে হারিয়ে রীতিমতো আমি দিশেহারা হয়ে পড়েছি। মেয়েটা নিজের জীবনের শেষ প্রান্তে এসেও আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেলাম, আমি যে ওর কাছে ঋণী হয়ে রইলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।